আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এসি ফান্ডামেন্টাল। ঠিক আছে, এর আগে আমরা কি পড়েছি? ডিসি ফান্ডামেন্টাল, ডিসি বেসিক কিছু প্রপার্টিস। ঠিক আছে, মানে যেমন থেভনিস থিওরেম, নর্টনস থিওরেম, ঠিক আছে, এরকম কিছু কিছু থিওরেম পড়েছি, তার উপর বিভিন্ন রকম প্রবলেম করেছি। ঠিক আছে, তো আজকে এটা শুরু করবো, সেটা হচ্ছে এসি ফান্ডামেন্টাল। একদম এসি বেসিক, এসি ভোল্টেজ ক্যালকুলেশন, এসি কারেন্ট ক্যালকুলেশন, মানে ইকুয়েশনগুলো, ফ্লাক্স কি করে মানে ফ্লাক্স কি করে লিঙ্কেজ হয়, ঠিক আছে, সেখান থেকে কি করে ফেজর ডায়াগ্রাম আমরা ড্র করতে পারবো, ল্যাগ, লিড, আরএমএস ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু, যে বিভিন্ন রকম যে এসি রিলেটেড যে টার্মসগুলো আছে, সেগুলো আমরা আজকে এক একটা করে দেখবো। ঠিক আছে, তার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ডিসির যে প্রবলেমগুলো আমি দিয়েছিলাম, ঠিক আছে, তো সেই প্রবলেমগুলো মানে মোটামুটি প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন, কিছু আদার্স সাবজেক্টের বা আদার্স টপিকের, মানে পাওয়ার সিস্টেম হোক বা মেজারমেন্ট হোক বা এই ধরনের সাবজেক্টের যে সার্কিটের ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনের কিছুটা পার্ট এর মধ্যে লিঙ্ক। তো ওই প্রবলেমগুলো যদি খুব বারবার প্র্যাকটিস করা যায়, ঠিক আছে, এবং অ্যাট ইনস্ট্যান্ট কোনো সলিউশন না দেখে যদি সলভ করা যায় যে কোনো সময়, তাহলে সার্কিটে অনেকটা পোর্শন, অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয় ডিসি সার্কিটে। ঠিক আছে, আমরা আমাদের কাছে অনেকগুলো সোর্স আছে, অনেক রকম বই আছে, ঠিক আছে, সেই বইতে প্রচুর রকম ডিসি প্রবলেম আছে। ঠিক আছে, তো এই মুহূর্তে যদি আমরা সমস্ত প্রবলেম করতে যাই, তার তার সেটা মুশকিল। প্রথম কথা, তার সময় নেই। দ্বিতীয় কথা, বিভিন্ন রকম কনসেপ্ট, নতুন নতুন কনসেপ্ট এসে সমস্যা শুরু করবে। তো তার থেকে এটা ভালো যে আমরা কিছু প্রবলেমে মাস্টার তৈরি করি, নিজেকে মাস্টার করি। ঠিক আছে, যখন আমরা ওই সব প্রবলেমগুলোতে মাস্টার হয়ে যাব, তখন বাকি যে প্রবলেমগুলো রয়েছে সেগুলোতে আমরা অটোমেটিক তার 70 to 80% প্রবলেম নিজেরাই সলভ করতে পারবো। বাকি যেটুকু পড়ে থাকবে সেগুলো আবার আদার্স কনসেপ্টের উপর, তখন সেগুলো দেখা যাবে। আপাতত এসে শুরু করা যাক। ঠিক আছে, আর আগেকার যে প্রবলেমগুলো সেগুলো বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে সবাই। ওকে, তো এসি ফান্ডামেন্টালের বেসিক জিনিস হচ্ছে কি, ফ্লাক্স লিঙ্কেজ। ঠিক আছে, মানে ব্যাপারটা কিরকম, সাপোজ আমার কাছে দুটো ম্যাগনেট আছে। এটা সাপোজ এন পোল, এটা এস পোল, নর্থ পোল, সাউথ পোল। আমরা কি জানি, নর্থ পোল থেকে সাউথ পোলে সবসময় ফ্লাক্স মুভ করে, নর্থ থেকে সাউথে সবসময় ফ্লাক্স এদিক থেকে এদিকে মুভ করবে। ঠিক আছে, তো এই ফ্লাক্স কি করে প্রডিউস করা যায়? ফ্লাক্স প্রডিউস এইভাবেই করা যায় যে এটা যদি পার্মানেন্ট ম্যাগনেট হয় তো কোনো প্রবলেম না, নর্থ থেকে সাউথেই যাবে। ওকে, আর যদি এটা ইলেকট্রোম্যাগনেট হয়, তাহলে আমরা এদিকে ইলেকট্রিক্যাল ওয়াইন্ডিং করব, আবার এদিকে ইলেকট্রিক্যাল ওয়াইন্ডিং করব, করে সেটাকে একটা ভোল্টেজ সোর্সের মাধ্যমে কানেক্ট করে দেবো। ঠিক আছে, তো সেই ভোল্টেজ সোর্স কি করবে, নিজস্ব কয়েলের মাধ্যমে কয়েলের মধ্যে ফ্লাক্স প্রডিউস করবে। সেই প্রডিউস ফ্লাক্স সবসময় নর্থ থেকে সাউথে যাবে যখন সেটা এয়ার গ্যাপের মধ্যে থাকবে। আর যখন এয়ার গ্যাপের মধ্যে থাকবে না, তখন সাউথ থেকে নর্থে যাবে। ঠিক আছে, ওটা পরে দেখছি। এখন আপাতত কি নর্থ থেকে সাউথে যাচ্ছে, তো আমরা এই জিনিসটাকে আঁকি। ঠিক আছে, সাপোজ মনে করলে এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এখানে একটা ইলেকট্রিক্যাল ওয়াইন্ডিং করা আছে। কেন ওয়াইন্ডিং করা আছে? তো এটাকে একটা সোর্স দিয়ে বাইরে হয়ে কানেক্ট করা আছে। ঠিক আছে, তো এখান থেকে কারেন্ট যাচ্ছে, কারেন্ট গিয়ে এখানে ফ্লাক্স প্রডিউস করছে, এই ফ্লাক্স কি এখান থেকে এদিকে মুভ করছে। সাপোজ ধরি ফ্লাক্সগুলো এইভাবে যাচ্ছে, ফ্লাক্স ফ্লাক্সগুলো নর্থ থেকে সাউথে মুভ করছে। ঠিক আছে, এবার ব্যাপারটা কি, এটা নর্থ থেকে সাউথ, এটা কি করে নর্থ হলো? এটা তো অ্যাকচুয়ালি একটা মানে ইলেকট্রোম্যাগনেট। ঠিক আছে, আর এটা একটা ইলেকট্রোম্যাগনেট। ঠিক আছে, সেটা স্টিল হতে পারে বা অ্যালুমিনিয়াম হতে পারে, যা কিছু হতে পারে। এতো আর এটা নর্থ আগে থেকে তৈরি ছিল না, বা এটা সাউথ আগে থেকে তৈরি ছিল না। এটা হয়েছে সম্পূর্ণ ওয়াইন্ডিং এর উপর ভিত্তি করে। আমরা এদিকে যেভাবে ওয়াইন্ডিং করেছি তার ঠিক উল্টো ওয়াইন্ডিং এখানে করেছি। এটা নর্থ, এটা সাউথ, আপাতত ধরে নিচ্ছি। এটা উল্টো হতে পারে, এটা নর্থ, এটা সাউথ হতে পারে। ওটা আমরা পরে দেখবো, কি করে ওয়াইন্ডিং এর উপর ভিত্তি করে নর্থ সাউথ ডিফাইন করা যায়, সেটা আমরা পরে দেখবো। আপাতত কি, আমরা এটুকু জানলাম, বাইরে থেকে ডিসি সোর্স কানেকশন দিয়েছি, এখানে ওয়াইন্ডিং করেছি, আর এদিক থেকে এই নেগেটিভ পোলটা কানেকশন করেছি, এখানে ওয়াইন্ডিং করেছি। তো ফ্লাক্স কি করছে, নর্থ থেকে সাউথে এয়ার গ্যাপের মধ্যে যাচ্ছে, কারণ মাঝখানটা ফাঁকা, মাঝখানে কিছু নেই। ঠিক আছে, মাঝখানটা ফাঁকা। এবার কি, আমাদের কাছে ফ্লাক্স প্রডিউস হয়ে গেছে, এটা কি আমার ফাই, এগুলো কি আমরা ফাই। এবার কি করব, এবার আমরা কি করছি, একটা কয়েল নিচ্ছি, একটা কয়েল। কয়েল কি, কয়েল হচ্ছে কি,
কয়েল সাপোজ কয়েল এইভাবে, এটাকে কি বলে, এটাকে বলে টার্ন, টার্ন বলে, টার্ন। কেন টার্ন বলে? একটা পাক, টার্ন মানে কি একটা পাক, এইভাবে গেল, এইভাবে এলো, এইভাবে গেল, এইভাবে গেল, এইভাবে ফিরে গেল, তাতে কি বলবো, টার্ন বলবো। অনেকগুলো টার্ন মিলে কি করবে, একটা কয়েল তৈরি করবে। সাপোজ যদি এরকম যদি হয়, ঠিক আছে, এইভাবে চলছে। এইভাবে বিভিন্ন রকম টার্ন কি, বিভিন্ন রকম টার্ন একে অপরের সঙ্গে লাগানো রয়েছে, এটা বিভিন্ন পজিশনে লাগানো রয়েছে, ভ্যারাইটিস টাইপের পজিশন হতে পারে, একটা যে কোনো পজিশন নিলাম, এটাকে কি বলবো, এটাকে আমরা কয়েল বলবো। ঠিক আছে, তাহলে কয়েল কি, কয়েল হচ্ছে কম্বিনেশন অফ টার্ন। ওকে, কয়েল হচ্ছে কম্বিনেশন অফ টার্ন। আবার বলছি, টার্ন যদি আমার একটা হয়, তো এখানে টার্ন, এখানে কত, একটা, এখানে টার্ন কত, সাপোজ এন খানা। ঠিক আছে, তাহলে কয়েল কি হচ্ছে, এন ইন্টু টার্ন। তাহলে কয়েল আর টার্নের মধ্যে ডিফারেন্স কি, টার্ন হচ্ছে একটা, আর কয়েল হচ্ছে কি এরকম এন নাম্বার অফ টার্ন একসঙ্গে কানেক্ট করলে যেটা হয় সেটা হচ্ছে কয়েল। ঠিক আছে, এবার ওয়াইন্ডিং কি, ওয়াইন্ডিং হচ্ছে এরকম এন নাম্বার অফ কয়েল যখন একসঙ্গে কানেক্ট করব তখন হয়ে যাচ্ছে ওয়াইন্ডিং। ঠিক আছে, তা টার্ন, কয়েল আর ওয়াইন্ডিং এর মধ্যে পার্থক্য বোঝা গেল। সেক্ষেত্রে কি, এখানে আমি প্রথম একটাই টার্ন নিয়ে কাজ করব, তারপর সেটাকে আমরা কয়েলে মুভ করব। আপাতত মুছে দিচ্ছি এটা। এখানে আমি একটা কয়েল আনছি, টার্ন, একটা টার্ন আনলো। ঠিক আছে, তো এই টার্নটা কি করেছি, এখান থেকে দিকে ফ্লাক্স যাচ্ছে, আমি বাইরে থেকে একটা টার্ন এখানে রাখলাম। ঠিক আছে, বা টার্নের মধ্যে বিভিন্ন পজিশনে ফ্লাক্স কাট করছে টার্নকে, তাই তো, টার্নের মধ্যে এদিক থেকে এদিকে ফ্লাক্স, দিক থেকে এদিকে, এদিক থেকে ফ্লাক্স যাচ্ছে। ঠিক আছে, এবার এই টার্নটাকে আমি ঘোরাই, এভাবে বিভিন্নভাবে ঘোরাই, এইভাবে ঘোরাতে থাকি, এইভাবে যদি ঘোরাই, এইভাবে ঘোরাই, তাহলে কি হবে, বিভিন্ন পজিশনে বিভিন্ন রকম ভাবে ফ্লাক্স আমি কাট করবে। কোন একটা পজিশনে কি বেশি ফ্লাক্স কাট করবে, কোন একটা পজিশনে কম ফ্লাক্স কাট করবে, কোন একটা পজিশনে অল্প ফ্লাক্স কাট করবে, কোন একটা পজিশনে বেশি ফ্লাক্স কাট করবে। ঠিক আছে, তো বিভিন্ন পজিশনে বিভিন্ন রকম ফ্লাক্স কাট করবে। আর ইলেকট্রোম্যাগনেটিক, ফ্যারাডেস ইলেকট্রোম্যাগনেটিক সূত্র কি বলছে, ফ্যারাডে ইলেকট্রোম্যাগনেটিক ল কি বলছে, যে কোনো টার্নের মধ্যে যদি ফ্লাক্সে পরিবর্তন হয় তাহলে সেখানে ইএমএফ ইন্ডিউস হয়। ঠিক আছে, তো EMF equal to কি rate of change of flux linkage in a coil or in a turn. ওকে, তো এটা কি করে কিভাবে হচ্ছে, আমরা তো এটা তো ফিক্সড রেট অফ, ভালো করে শোনো, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিংকেজ। ওকে, এবার কি এই দুটো ফিক্সড, ফ্লাক্সটাও ফিক্সড, ফ্লাক্স এন থেকে এসে যাচ্ছে ফিক্সড। ঠিক আছে, তো এখানে তো ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে না, যেটা চেঞ্জ করছে কি, ফ্লাক্স লিংকেজকে চেঞ্জ করছে। লিংকেজ মানে কি, ফ্লাক্স কোন একটা জিনিসের মধ্যে সাপোজ এদিক থেকে ফ্লাক্স এদিকে গিয়ে ওদিকে যাচ্ছে। ঠিক আছে, এইটা ফিক্সড আমার। ওকে, এটা এটা আমার ফিক্সড, এটা আমার ফিক্সড। এবার কি করছি আমি, যদি এটাকে আমি ঘোরাতে থাকি তাহলে কি হচ্ছে, কখনো কখনো আমার এইখানে পুরোটা কাট করছে, কখনো এখানে একটু কম কাট করছে, কখনো এইভাবে গেলাম, এখানে একদম কাট করা বন্ধ হয়ে গেল। ঠিক আছে, এখানে গেল আবার পুরোটা কাট করছে, এইভাবে গেল আর একটু বেশি কম কাট করলো। তো আমরা যদি এইভাবে জিনিসটাকে মুভ করি তাহলে কি ফ্লাক্স ফিক্স থাকা সত্ত্বেও টার্নে মুভমেন্টের জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম ফ্লাক্স টার্নের মধ্যে কাটিং চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, বা টার্ন কি দেখবে, টার্নের মধ্যে কিন্তু ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে, মানে কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে। যেহেতু টার্নের মধ্যে চেঞ্জ হয়ে গেছে, মানে ডিফাই ডিটি হয়েছে, তাই ই ইকুয়াল টু কি, ডিফাই ডিটি, যেটা ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি বলে, ই ইকুয়াল টু ডিফাই ডিটি। যেহেতু এর মধ্যে ফ্লাক্সের চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই এর মধ্যে কি ভোল্টেজ ইনডিউস করবে, তাই টার্নের মধ্যে ভোল্টেজ ইনডিউস করবে, অন্য কোথাও না। কেন, ফ্লাক্সের চেঞ্জ কোথায় হচ্ছে, টার্নের মধ্যেই চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো ব্যাপারটা আমরা এই আরেকটু ভাবে একে একে বুঝবো। ওকে, কিরকম, সাপোজ সাপোজ আমি পজিশন 1 নিচ্ছি প্রথমে, পজিশন 1, পজিশন 1, আমার ফ্লাক্স যাচ্ছে, আমার ফ্লাক্স যাচ্ছে এদিক থেকে এদিকে,
ফ্লাক্স এন থেকে এসে যাচ্ছে। ওকে, এবার কি আমি একটা টার্মকে রাখলাম যেটা কিনা এইভাবে সোজাসুজি আছে, সোজাসুজি আছে। সোজাসুজি মানে এই অর্থে কিরকম, মানে সাপোজ এরকম ব্যাপারটা, এদিকটা আমার এন, এদিকটা এস, ঠিক আছে। আমি একটা টার্নকে রাখছি, এটা এইভাবে আছে, এইভাবে আছে, এইভাবে, ঠিক আছে, যেটা কিনা এইভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে টার্নটা, ঠিক আছে, এইভাবে ঘুরবে। ওকে, এটা এন, এটা এস, আর এটা কিনা এইভাবে ঘুরবে। তো আমার প্রথম পজিশন আমি এইটা নিলাম। ওকে, এবার দেখো, এবার টার্নটা তো এতটা, মানে এটা তো একটা জাস্ট একটা সিঙ্গেল লাইন, এটা কিন্তু টার্নটা কি পুরো এতটা জুড়ে আছে, এইভাবে জুড়ে আছে। তো যখন এই পজিশনে রয়েছে তখন যতগুলো ফ্লাক্স যাচ্ছে এর মধ্যে, সব ফ্লাক্সটি এর মধ্যে কাট করছে, ঠিক আছে। তো এই সময় কি ম্যাক্সিমাম ফ্লাক্স কাট করছে। ওকে, তো এইটা আমরা কি করে আঁকবো, তো এইখানে আমরা যদি লিখি ফ্লাক্স লিঙ্কেজ, এটা কি অ্যাকচুয়ালি ফ্লাক্স লিঙ্ক করছে, আমার যাচ্ছে কি এখান থেকে এটা ফ্লাক্স, ভালো করে বুঝো, ফ্লাক্স আর ফ্লাক্স লিঙ্কেজের মধ্যে পার্থক্য কি, আমার যাচ্ছে, আমার এন থেকে এসে যেটা যাচ্ছে সেটা হচ্ছে ফ্লাক্স, এবার টার্নের মধ্যে যেটুকু ফ্লাক্স কাট করছে সেটা হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ, ঠিক আছে। তো এই পজিশনে আমার যখন এই পজিশন আছে, এই পজিশনে আমার ফ্লাক্স কত কাট করছে, ধরে রাখলাম 5m কাট করছে, সেটাই ম্যাক্সিমাম, এক্ষেত্রে সেটাই ম্যাক্সিমাম। কারণ যখন আমি বেঁকাবো, যখন আমি এদিকে করবো, তখন ফ্লাক্স কাট করা কমে যাবে, তো এই পজিশনে ফ্লাক্স কাট করা সবথেকে থেকে ম্যাক্সিমাম, তাই ফ্লাক্স লিঙ্কেজ কত 5m, এক্ষেত্রে কি ফ্লাক্স লিঙ্কেজ 5m, ঠিক আছে। পজিশনটা কি, পজিশন হচ্ছে থিটা, থিটা ইকুয়াল টু কি ধরলাম 0 ডিগ্রি, বা ওমেগা টি ইকুয়াল টু কি 0, থিটা, থিটা ইকুয়াল টু কি লেখা যায় ওমেগা টি। আমি কিরকম বলতে চাইছি, যখন এই পজিশনে আছে তখন থিটা হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে, এটাকে 0 ডিগ্রি ধরলাম, ঠিক আছে। কেউ যদি চায় 90 ডিগ্রি ধরতে পারে, আমার ক্ষেত্রে ইকুয়েশন আসবে cos দিয়ে, আর যে 90 ডিগ্রি ধরবে তার ক্ষেত্রে ইকুয়েশন আসবে sin দিয়ে, ব্যাপারটা একই, কোনো সমস্যা নেই। ওকে, আপাতত cos দিয়ে করলে কি আমাদের ফার্দার ক্যালকুলেশনগুলো একটু সুবিধা হয়, তাই আমি cos দিয়ে করছি, কেউ sin দিয়ে করতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এই পজিশনটাকে আমি 0 ডিগ্রি ধরলাম। ওকে, এবার কি করছি, আমার এদিকে এন আর এস ফোর, এদিকে কি এটাকে আমি এইভাবে একটু মুভ করছি, এইভাবে মুভ করছি, ঠিক আছে। মুভ করার ফলে কি এখন কয়েলটা এরকম পজিশনে আছে, তাহলে এই পজিশনে যতটা ফ্লাক্স কাট করছিল, এই পজিশনে ফ্লাক্স কাট করার থেকে কমে গেল, ঠিক আছে। যখন আমি এইভাবে এলাম, যখন আরেকটু মুভ করলাম, তখন আমার এইটা এরকম হয়ে গেছে, একদম সমান্তরাল হয়ে গেছে, এবার ফ্লাক্স কি ওপর দিয়ে নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর কাট করছে না, এর মধ্যে দিয়ে ফ্লাক্স কাট করছে না, তাহলে এখানে ফ্লাক্স কাট করা কি হয়ে গেল, 0 হয়ে গেল, ঠিক আছে। এবার যখন আমি আবার এরকম করবো, তখন আবার একটু ফ্লাক্স কাট করা বাড়লো, আবার যখন এরকম করলাম তখন আবার আগের মতনই ফ্লাক্স কাট করা শুরু করলো, ঠিক আছে, মানে ফুল ফ্লাক্স। আবার যখন এরকম করলাম তখন আর একটু কমবে, আবার যখন এরকম গেলাম তখন ফ্লাক্স কাট করা বন্ধ হয়ে গেল, আবার যখন এরকম গেলাম একটু বাড়লো, আবার যখন এরকম এলাম আবার ফ্লাক্স কাট করা শুরু হলো, মানে ম্যাক্সিমাম হলো, মানে প্রথম পজিশনে ফিরে এলাম, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, একবার হচ্ছে ম্যাক্সিমাম থেকে কমতে 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 0, আবার 0 থেকে বাড়তে 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 ম্যাক্সিমাম, আবার ম্যাক্সিমাম থেকে কমতে 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 0, ঠিক আছে, আবার 0 থেকে বাড়তে 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 ম্যাক্সিমাম, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই পজিশন থেকে ফার্স্ট পজিশন 5m, পজিশন কি থিটা ইকুয়াল টু 0, ওমেগা টি ইকুয়াল টু 0, ক্লিয়ার। তো এই পজিশন থেকে আমি জাস্ট তাকে a নাম দিয়ে দিলাম, এটা কি দিলাম, আমি একটা পয়েন্ট, এই পয়েন্টের রেসপেক্টে দেখব, ঠিক আছে, আমার এই পয়েন্টের রেসপেক্টে এই পয়েন্টে আমরা ক্যালকুলেট করছি, ঠিক আছে। আমরা কি ভাববো, এই পয়েন্টে সাপোজ আমি বসে আছি, এই পয়েন্টটাই বসে আছি, দিয়ে আমি এভাবে মুভ করছি, তো আমি দেখছি কি বসে থাকা অবস্থায় কখনো ম্যাক্সিমাম হচ্ছে, কখনো কম হচ্ছে, কখনো 0 হচ্ছে, আবার কখনো উল্টো দিকে ম্যাক্সিমাম হচ্ছে, আবার কখনো আবার একটু বাড়ছে, আবার 0 হচ্ছে, আবার ম্যাক্সিমাম হচ্ছে। তো আমার পজিশন অনুসারে কি হচ্ছে, সেটা হচ্ছে এ পয়েন্ট দিলাম, ঠিক আছে। এবার পরের পয়েন্টে যাচ্ছি, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা এত অবধি। এবার হচ্ছে 2 নম্বর, যখন এটা এই পজিশন থেকে এখন এই পজিশনে নেমে গেল, তখন কি হবে, নির্ধারিত লিখে, তখন কি আসছে,
ফ্লাক্স লিঙ্কেজ 0, ঠিক আছে, মানে যখন এই পজিশন থেকে এই পজিশন চলে গেল ফ্লাক্স লিঙ্কেজ 0, তখন পজিশনটা কি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, ওমেগা টি ইকুয়াল টু 90 ডিগ্রি। আচ্ছা এটা বি দেবো না, এটা এ পয়েন্টে, তো এটা 1 নম্বর পজিশন, এটা 2 নম্বর পজিশন, ঠিক আছে, এটা 3 নম্বর পজিশন। এ পয়েন্টে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। যখন আমার এখন কয়েলটা ম্যাথ অব্দি পৌঁছে গেছে, এবার কয়েলটা আমি এইভাবে নিয়ে আসছি, তাহলে এ পয়েন্টটা যেটা আগে এখানে ছিল সেটা এখন ঘুরতে ঘুরতে এখানে এলো, তারপর এইখানে নামলো, ঠিক আছে। সেক্ষেত্রে কি আসছে, ফ্লাক্স লিঙ্কেজ -φm। কেন, আমি এই পয়েন্টটা বসে আছি, এক্ষেত্রে আমার φm আসছিল, এখানে কি 0 হয়ে গেল। আমি যখন উল্টে যাবো তখন দেখবো কি ওই ফ্লাক্সটা উপর দিয়ে যাচ্ছে, এখান দিয়েও ফ্লাক্স যাচ্ছে, কিন্তু আমার পজিশন অনুসারে সেটা মাইনাস উল্টো দিকে গেছে, তাহলে -φm, ঠিক আছে। পজিশনটা কি থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, ওমেগা টি ইকুয়াল টু 180 ডিগ্রি। মানে কি আমি এই পজিশন যখন ছিলাম তখন ঘুরতে ঘুরতে এটা 90 হলো, আর এটা হলো 180, তাহলে এই পজিশনের রেসপেক্টে এটা কি 180 ডিগ্রি, ঠিক আছে। 4, ফ্লাক্স লিঙ্কেজ 0, আমি পৌঁছে গেছি এই পজিশনে, এবার আবার ঘুরতে 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 এইখানে এলাম, তাহলে এই পজিশনের রেসপেক্টে পুরো অ্যাঙ্গেলটা কত 270 ডিগ্রি, ঠিক আছে। তাহলে পজিশন থিটা ইকুয়াল টু 270 ডিগ্রি বা ওমেগা টি ইকুয়াল টু 270 ডিগ্রি, ঠিক আছে। তারপর একটা কি আবার ফ্লাক্স লিঙ্কেজ φm, পজিশন 360 ডিগ্রি বা ওমেগা টি ইকুয়াল টু 360 ডিগ্রি। মানে কি এবার আমি এইখানে ছিলাম, এখান থেকে ঘুরতে ঘুরতে এখানে পৌঁছে গেলাম। তাহলে প্রথম আমি আরেকবার ব্যাপারটা ক্লিয়ার করি, এইটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, কারণ কি এই কনসেপ্টটার উপর এই কনসেপ্টটা মেজারমেন্টও লাগবে, ডিসি মেশিনেও লাগবে, ঠিক আছে, এবং বিভিন্ন রকম ফার্দার যে প্রবলেমগুলো আসবে সেগুলো সলভ করতে কাজে লাগবে, তো এই কনসেপ্টটা বোঝা ইম্পর্টেন্ট, তাই আমি এখনই বলে দিচ্ছি ভালো করে। ফ্লাক্স লিঙ্কেজ কি জিনিস আমি আরেকবার বলছি, যখন আমার এন থেকে এসে যাচ্ছে যেটা যাচ্ছে সেটা হচ্ছে আমার ফ্লাক্স, মাঝখানে আমি একটা কয়েল রাখলাম, কয়েলে যে পরিমাণ ফ্লাক্স লিঙ্ক করছে সেটা হচ্ছে ওই কয়েলের ফ্লাক্স লিঙ্কেজ। এবার কয়েলটাকে যেভাবে ঘোরানোর অনুসারে ফ্লাক্স লিঙ্কেজ কখনো বাড়ছে কখনো কমছে, ঠিক আছে। এবার ফ্লাক্স লিঙ্কেজ বাড়ছে কমছে মানে কি তার মধ্যে ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে, ফ্লাক্স লিঙ্কেজের চেঞ্জ হচ্ছে। ফ্যারাডে ইলেকট্রোম্যাগনেটিক ল কি বলছে, ফ্যারাডে ইলেকট্রোম্যাগনেটিক ল এটা বলছে কোনো টার্ন বা কয়েলের মধ্যে যদি ফ্লাক্স লিঙ্কেজের চেঞ্জ হয় টাইমের রেসপেক্টে, তাহলে সেখানে ইএমএফ তৈরি হবে। এই হচ্ছে আলটিমেটলি মেন ব্যাপার। ইএমএফ মানে আমি কি পেয়ে গেলাম, ভোল্টেজ, ঠিক আছে। তো আমি স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে দেখাবো, কিন্তু আপাতত ব্যাপারটা কি হচ্ছে, প্রথম এইখানে আমি যখন বসে আছি, মানে আমার কয়েলটা যখন এই পজিশনে আছে, এদিকে এন এদিকে এস, তো ফ্লাক্স যাচ্ছে এভাবে এই পজিশনে φm, যখন আমরা ঘুরতে ঘুরতে এইখানে এলো তখন এইখানে, তখন সেখান থেকে ফ্লাক্স লিঙ্কেজ 0, আবার যখন ঘুরতে ঘুরতে এইখানে গেল ফ্লাক্স লিঙ্কেজ -φ, মানে নেগেটিভ দিকে ম্যাক্সিমাম, ঠিক আছে, এর রেসপেক্টে এটা উল্টো দিকে। আর যখন ঘুরতে ঘুরতে এখানে গেল তখন আবার 0, কারণ ফ্ল্যাশ লিঙ্কেজ আর হচ্ছে না। এবার যখন ঘুরতে ঘুরতে আবার এইখানে চলে গেল তখন ফ্ল্যাশ লিঙ্কেজ আবার ম্যাক্সিমাম হলো, মানে 360 ডিগ্রি অথবা 0 ডিগ্রিতে ফিরে এলো। তো এইভাবে এইভাবে রোটেট করছে, এইভাবে কয়েলটাকে রোটেট করছে, ঠিক আছে। এইভাবে এর মধ্যে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স হচ্ছে, আর তার ফলে কি ইএমএফ তৈরি হচ্ছে এর মধ্যে। এবার যে ইএমএফ যেটা পাচ্ছি সেটা হচ্ছে এসি ইন নেচার, অল্টারনেটিং ইন নেচার। অল্টারনেটিং কেন বলছে, সময় সাপেক্ষে ফ্লাক্সও চেঞ্জ হচ্ছে, তাই তো, তাই যে ভোল্টেজ তৈরি হবে সেটাও অল্টারনেটিংই হবে, সেটাও চেঞ্জেসই হবে, ঠিক আছে। তো ওই ভোল্টেজের জন্য যে কারেন্ট ফ্লো করবে সেটাও চেঞ্জেস হবে, সেটাও তাই এসি হবে, ঠিক আছে। এইভাবে ব্যাপার। তো আমরা এটা কি জিরো, তাহলে দেখো 0 পজিশনের ফলে আমি φm পাচ্ছি, 90 এর ফলে 0 পাচ্ছি, 180 ফলে মাইনাস এটা পাচ্ছি, তাহলে এটাকে আমি কিসের আকারে লিখতে পারি, কোন ইকুয়েশন আকারে লিখতে পারি, সেটা হচ্ছে কি মুছে দিচ্ছি, পুরো মুছে দিলাম। তাহলে এটাকে আমি কি আকারে লিখতে পারি, ফাই টি ইকুয়াল টু ফাই এম কস থিটা, তাই তো। তাহলে কস থিটার গ্রাফ কিরকম হয়, ঠিক আছে। তা কস থিটার গ্রাফ, থিটা ইকুয়াল টু এদিকে থিটা অথবা ওমেগা টি,
এদিকে থিটা মানে কি ওমেগা টি, ঠিক আছে। আর এটা কি আমার ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড এদিকে। যখন এটা থিটা ইকুয়াল টু 0 তখন ম্যাগনিটিউড কি ম্যাক্সিমাম। ওকে, আমরা তাই পেয়েছিলাম, মানে আমার ফাই এম পেয়েছিলাম। যখন থিটা ইকুয়াল টু 90 তে এলো তখন কি 0, ম্যাগনিটিউড কি 0, তাই পেয়েছিলাম। যখন আবার যখন এটা 270 পজিশনে এলো, এটা কি 270, তখন কি আবার ম্যাক্সিমাম, নেগেটিভ দিকে ম্যাক্সিমাম, তাই পেয়েছিলাম। আবার যখন ঘুরতে ঘুরতে, সরি এটা 270 না, এটা হচ্ছে 180, 180 তে গেলাম 5 আবার যখন ঘুরতে ঘুরতে এখানে পৌঁছলাম, এটা হচ্ছে 270, ঠিক আছে। তখন কত, আবার 0। ওকে, আর যখন ঘুরতে ঘুরতে এখানে পৌঁছলাম তখন এটা কত 360, এখানে কত 5। তাহলে আমরা যেগুলো একটু আগে টার্ন ঘুরিয়ে দেখলাম ঠিক সেম রিপ্রেজেন্টেশন আমি কস দিয়েও পাচ্ছি, ঠিক আছে। তার মানে আমি বলতে পারি টার্নের মধ্যে যে ফ্লাক্সের চেঞ্জেস হচ্ছে সেটাকে আমরা cos t phi t ইকুয়াল টু phi m cos ওমেগা t আকারে প্রকাশ করতে পারি। ক্লিয়ার? এইভাবে phi m এর ইকুয়েশন পেলাম। এটা কি আমরা ফার্স্ট ইকুয়েশন লিখব। যতগুলো ইকুয়েশন আমি বলে দিচ্ছি প্রত্যেকটি ইকুয়েশন ইম্পর্টেন্ট, খাতায় এইভাবে বক্স করে 1 নম্বর ইকুয়েশন। ফাইন, কোনো ডাউট নেই এর মধ্যে, একদম ক্লিয়ার। এবার কি মুছে দিচ্ছি, তার মানে এই ফ্লাক্সটা এইভাবে, তার মানে এই টার্নটা এইভাবে এইভাবে যত ঘুরছে এইভাবে, তেমনি এর মধ্যে ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে কস কস হিসাবে, ঠিক আছে। এই পজিশনে হচ্ছে ম্যাক্সিমাম, এই পজিশনে হচ্ছে 0, এই পজিশনে নেগেটিভ দিকে ম্যাক্সিমাম, আবার এই পজিশনে আসছে আবার 0, আবার এই পজিশনে হচ্ছে আবার ম্যাক্সিমাম। ওকে, মুছে দিলাম। আমরা এখান থেকে শুধু কি একটা ইকুয়েশন পেলাম, phi t equal to phi m cos থিটা, এটাকে মুছে দিচ্ছি, আর লাগবে না এটা। আচ্ছা, এটাকে আমরা আর একটা কি লিখতে পারি, phi m cos omega t, phi t equal to phi m cos omega t। ওকে, এটাই 1 নম্বর দিচ্ছি, ঠিক আছে, এটাই 1 নম্বর। ওকে ফাইন। এবার কি বলছে, ফ্যারাডেস ল অফ ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, rate of change of flux linkage produces EMF in the coil or in the turn, ঠিক আছে। তো তারপরে দেখি আরেকটা জিনিস, ওটা আমি দেখবো, তার আগে আরেকটা জিনিস বলে দিচ্ছি। এখানে আমি কটা টার্ন নিয়েছিলাম, টার্ন নিয়েছিলাম এখানে একটা, আমি এখানে কি নিয়েছিলাম, টার্ন ইকুয়াল টু 1 নিয়েছিলাম। কয়েল কি বলেছি, কয়েল ইকুয়াল টু n ইনটু টার্ন, ঠিক আছে, n ইনটু টার্ন, ক্যাপিটাল এন, ঠিক আছে। তার মানে কি আমি এখন n খানা টার্ন নেবো বা অথবা একটা কয়েল নেবো, কারণ প্র্যাকটিক্যালি তো একটা টার্ন তো আমরা ঘোরাবো না, আমরা প্র্যাকটিক্যালি একটা কয়েলকে ঘোরাবো ওর মধ্যে, ঠিক আছে। আরো যদি ফার্দার যাই তাহলে আমরা একটা ওয়াইন্ডিংকে ঘোরাবো, ঠিক আছে। আপাতত কয়েল দিয়ে আমরা পড়ি, কয়েল ইকুয়াল টু n ইনটু টার্ন। ওকে, তাহলে কি করব, তাহলে আমার যে টোটাল ফ্লাক্স লিংকেজ একটা টার্নের জন্য আমার ফ্লাক্স লিংকেজ কত হচ্ছে, phi t ইকুয়াল টু phi m cos ওমেগা t, একটা টার্নের জন্য, ঠিক আছে। এবার যদি n খানা টার্ন হয় বা একটা কয়েল হয় তার জন্য ফ্লাক্স লিংকেজ কত হবে, সেটাকে আমি কিভাবে প্রকাশ করব, সেটা হচ্ছে এইটা psi ইকুয়াল টু কি লিখবো, n ইনটু phi t, n ইনটু phi t, মানে এই phi t, ঠিক আছে। আমি টিটা বাদ দিয়ে দিচ্ছি কারণ এটা সবই তো টাইমের সাপেক্ষে, বারবার টি লিখলে ক্যালকুলেশন দেখতে ভালো লাগে, আমি টিটা পড়াতে বাদ দিচ্ছি। সাই ইকুয়াল টু কি, n ইকুয়াল টু n ইনটু phi, তার মানে সাই কি বোঝায়, যে একটা কয়েলের মধ্যে মানে n নাম্বার অফ টার্নের মধ্যে কতটা ফ্লাক্স লিংকেজ হলো সেটাই ডিনোট করে সাই দিয়ে, সাই, এটা এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, তাহলে এটাকে আমি 2 দিচ্ছি, ঠিক আছে। এবার আচ্ছা, এটাকে কি বলবো, এটা হচ্ছে আমার ফ্লাক্স লিংকেজ ইনটু n নাম্বারস অফ টার্ন, ঠিক আছে। এটাও আমার ফ্লাক্স লিংকেজ ইনটু n নাম্বার অফ টার্নস। এবার ফ্যারাডেস ল অফ ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি বলছে,
ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি বলছে EMF induced in a coil or in a turn is proportional to rate of change of flux linkage induced rate of change of flux linkage of the turn of the or the coil তাহলে কি করব E equal to কি minus d phi dt d psi dt not phi n নাম্বার অফ টার্নের ক্ষেত্রে psi যদি এক টার্ন হতো তাহলে phi লিখতাম ঠিক আছে এবার এই মাইনাসটা কি মাইনাস কি বলছে মাইনাস হচ্ছে মাইনাসটা ডিফাইন করছে লেঞ্জেস ল মানে কি রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স তো হচ্ছে ইএমএফ ও তৈরি হচ্ছে কিন্তু লেঞ্জেস ল কি বলছে এই যে ইএমএফ যেটা তৈরি হবে না সেটা রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সকে সবসময় কাউন্টার করবে বা সবসময় অপোজ করবে মানে কি আমি সাপোজ দেয়ালকে ধাক্কা মারছি ঠিক আছে দেয়াল সবসময় কি আমাকে উল্টো দিকে ধাক্কা মেরে অপোজ করার চেষ্টা করছে যাতে না নিজে ভেঙে যায় ঠিক আছে যদি দেয়াল আমাকে হেল্প করতো তাহলে কি দেয়াল শুধু ভেঙে পড়ে যেত সবসময় তার মানে কি আমি কাজ করলাম দেয়াল আমার হয়ে বেশি কাজ করলো করে দেয়ালটাকে ভেঙে দিল তাহলে মাস তাহলে কনজারভেশন অফ এনার্জি কখনোই হলো না সেটা আমাদের প্রতিটা জিনিস কি প্রকৃতি এটা নিয়মে কি আমরা যখন কোনো কাজ করতে তখন আমাকে বাধা প্রাপ্ত হতে হয় সেই বাধাকে আমি ওভারকাম করে তবে আমি কোনো একটা কাজ করতে পারি এটা হচ্ছে প্রকৃতির নিয়ম আর এটাই হচ্ছে কনজারভেশন অফ এনার্জি ঠিক আছে তো আমি যখন কোনো একটা কাজ করতে যাব অবশ্যই তার বিরুদ্ধে বাধা পাবো তেমনি যখন ইএমএফ তৈরি হতে যাবে কোনো কয়েলের মধ্যে তখন কয়েল তাকে অবশ্যই বাধা দেবে তার মানে কি যে যে কারণে ইএমএফটা তৈরি হচ্ছে লেঞ্জেস ল কি বলছে যে কারণে ইএমএফটা তৈরি হচ্ছে মানে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ এইটা সবসময় ইএমএফ তৈরিকে বাধা দেবে ঠিক আছে তাই রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজ সবসময় একে তৈরিতে বাধা দেবে সবসময় অপোজ করবে ঠিক আছে দ্য রেজাল্ট অপোজেস দ্য কজেস অলওয়েজ লেঞ্জেস ল কি বলছে দ্য রেজাল্ট অলওয়েজ অপোজিট দ্য কজেস ঠিক আছে তো যাই হোক E ইকুয়াল টু মাইনাস ডি ফাই ডিটি ঠিক আছে আচ্ছা একটা ছোট্ট জিনিস একটা জিনিস ভুল বলে দিলাম মানে লেঞ্জেস ল কি বলছে দ্য রেজাল্ট অপোজিট দ্য কজেস মানে কি রেজাল্টটা কি ভালো করে বুঝ আমি একটা ছোট্ট জিনিস ভুল করে দিয়েছি রেজাল্টটা কি এখানে এখানে রেজাল্ট হচ্ছে এটা হচ্ছে রেজাল্ট আর এটা হচ্ছে কজ ঠিক আছে মানে এটার কারণে এটা হচ্ছে এটার কারণে এটা হচ্ছে এটা কারণ যদি এটা চেঞ্জ অফ ফ্লাক্স না হতো তাহলে ইএমএফ ইনডিউস হতোই না তার মানে এটা হচ্ছে কারণ এটা হচ্ছে তার রেজাল্ট তাহলে এই রেজাল্ট সবসময় একে অপোজ করবে মানে এই ইএমএফ যেটা ইনডিউস হচ্ছে সেটা সবসময় কয়েলটাকে ঘুরতে বাধা করবে কয়েলটাকে ঘুরতে দেবে না কখনই বা এটা চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স যেটা লিঙ্কেজ যেটা সেটাকে বাধা দেবে এমনি এমনিতে বাধা দিতে পারে না ওটা হাত পা নেই তার মানে কি ইএমএফ যেটা তৈরি হবে সেটা কয়েলটাকে ঘুরতে দেবে না নিজে নিজে ঘুরতে দেবে না মানে বাধা দান দেবে তার মানে কি ওটাকে যদি ঘোরাতে হয় তাহলে বাইরে থেকে আমাদের একটা আলাদা প্রাইম মুভার লাগবে যে কিনা এই কয়েলটাকে ঘোরাতে দেবে এই জন্য জেনারেটর যখন স্টার্ট করা হয় ঠিক আছে তখন প্রথমে প্রাইম মুভার দিয়ে আমাদের ঘুরিয়ে দিতে হয় কারণ ইনিশিয়ালি যে ইএমএফ তৈরি হচ্ছে সেই ইএমএফ কয়েলটাকে ঘুরতে বাধা দিচ্ছে যদি ইএমএফটা কয়েলটা ঘুরতে সাহায্য করতো তাহলে একবার ঘুরে দিলে তো নিজে নিজেই ঘুরতো আমাদের বাড়ি থেকে কোনো বল প্রয়োগ করতে লাগতো না মানে একবার ইনপুট দিলে ইনফাইনাইট এনার্জি পেতাম তা কি সম্ভব তা লস অফ কনজারভেশন অফ এনার্জি তো ধ্বংস তাহলে একবার কাজ করলে আমরা সারা জীবন বসে বসে খেতাম ব্যাপারটা তা না আমরা ওটাকে মানে একবার যখন ঘোরাচ্ছি তখন বাধাপ্রাপ্ত হচ্ছে ইএফ ইনডিউস যেহেতু হচ্ছে বলে সে ওকে বাধা দিচ্ছে আমরা সেটাকে ওভারকাম করে জোর করে ঘোরাচ্ছি তার মধ্যে যখন ভোল্টেজ বিল্ড আপ হয়ে গেল সেই ভোল্টেজটা তখন আবার একে সাহায্য করছে আবার ঘোরাতে তো সেটা আমরা ডিসি মেশিনে দেখবো কিন্তু আপাতত কি এই রেজাল্টটাকে ঘোরাতে সবসময় আটকাচ্ছে তাই এই জন্য মাইনাস সাইনটা ঠিক আছে তো মাইনাস সাইনটা কেন বোঝা গেল মাইনাস সাইনটা এই কারণে ডিউ টু লেঞ্জেস ল কি লেঞ্জেস ল রেজাল্ট অলওয়েজ অপোজ দা কজ এখানে রেজাল্টটা কি ইএমএফ ইনডিউসড আর কজটা কি ডি ফাই ডিটি রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স লিংকেজ এটা হচ্ছে আমার কজ ঠিক আছে এটা বুঝে দিচ্ছি কনসেপ্টটা বোঝা গেল এবার কি এবার আমি এটা বসে
ফার্স্ট কি বসাবো এখানে মাইনাস ডি ডিটি, এবার এখানে সাই এর জায়গায় কি বসাবো n ফাই। ওকে, ডেরিভেটিভ করলে কি হয় n ডি ফাই ডিটি প্লাস ফাই ডিএন ডিটি। ঠিক আছে, এবার কি এই ফাইটা হচ্ছে আমার টি এর এক্সপেক্টেড চেঞ্জ হচ্ছে, তার মানে কি ফাই হচ্ছে টি এর একটা ফাংশন। কিন্তু নাম্বার অফ টার্মস কি টি এর ফাংশন? নাম্বার অফ টার্মস কি টাইমের উপর ডিপেন্ড করে? কখনোই করে না। তাহলে এটা একটা কনস্ট্যান্ট, তাই কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কি হয় জিরো হয়, তাই এটা জিরো। তাহলে কি আসছে আলটিমেটলি ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই ডিটি। এই হচ্ছে কি আমার 3 নম্বর ইকুয়েশন। ওকে, তাহলে কি আসছে যদি আমি এখানে বসাই ই ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই এর ভ্যালু কি বসাবো ডিডিটি অফ ফাই এম কস ওমেগা টি। ওকে, মাইনাস এন ওমেগা ডেরিভেটিভ করছি মাইনাস এন ওমেগা সাইন ওমেগা টি। ঠিক আছে, আচ্ছা একটা ফাই এম থাকবে ফাই এম। ওকে, মাইনাস মাইনাসটা অমিট করছে কত ফাই এম। ঠিক আছে, আচ্ছা সাইনকে আমি কি লিখতে পারি সাইনকে আমি কি লিখতে পারি cos 90 মাইনাস ওমেগা টি, মাইনাসটা থাক, এরকম ভাবে লিখতে পারি ইকুয়েশনটাকে। এটাকে এরকম ভাবে লিখতে পারি cos ওমেগা টি মাইনাস 90। এই মাইনাস সাইনটা যখন ভেতরে ঢুকে গেল এটা উল্টে গেল, এত অবধি লিখতে পারি। ঠিক আছে, তাহলে এই পাশে লিখছি কি তাহলে ই ইকুয়াল টু কি হচ্ছে ওমেগা ওমেগা ইকুয়াল টু কি লিখতে পারি 2 পাই এফ এন ফাই এম cos ওমেগা টি মাইনাস 90 এটা লিখতে পারি। তাহলে আমি আলটিমেটলি কি লিখতে পারি ভালো বড় করে লিখছি ই অফ টি যেহেতু টাইমের ফাংশন, তাহলে ই এম cos ওমেগা টি মাইনাস 90। ঠিক আছে, বা এটাকে আরেকটা রেখে লিখতে পারি ই এম ইকুয়াল টু সাইন ওমেগা টি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো এবার এটা কি আসছে আমার এটা হচ্ছে আমার 4 নম্বর ইকুয়েশন। ওকে, তাহলে এখান থেকে কি আমি ফাই এর ইকুয়েশন 1 নম্বর থেকে 4 নম্বর আমি ডিরাইভ করে নিলাম। ঠিক আছে, এবার আমি এটা মুছে দিই। প্রথম আমাদের কি ছিল ইকুয়েশন অফ ভোল্টেজ ইকুয়েশন পেয়ে গেছি, এটা মুছে দিচ্ছি। আচ্ছা এর ইউনিট কি ফাই এর ইউনিট এটা হচ্ছে ওয়েবার। ঠিক আছে, সাই ঠিক আছে, আর ফ্লাক্স লিংকেজের ইউনিট কি ওয়েবার টার্নস। ঠিক আছে, আর এর ইউনিট কি ভোল্টেজ। স্যার আলেক্সান্দ্রো ভোল্টার নামে ইএমএফ এর ইউনিট হচ্ছে ভোল্টেজ, কারণ উনি প্রথম ইএমএফ তৈরি করেন স্যার আলেক্সান্দ্রো ভোল্টা। উনি প্রথম ব্যাটারি তৈরি করেন ডিসি ব্যাটারি ইএমএফ। ওকে, ইএমএফ এর কনসেপ্ট উনি দেন প্রথমে। তো এটা হচ্ছে ইটি ইকুয়াল টু এম সাইন ওমেগা টি আমার ইকুয়েশন পেয়ে গেল। এখান থেকে আর কি কি আমরা জানতে পারলাম ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ। এফটা কি এফ হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি, এফ এর ইউনিট কি হার্জ অথবা সাইকেলস পার সেকেন্ড। ওকে, এর ইউনিট কি রেডিয়ান, তাহলে হচ্ছে কি রেডিয়ান পার সেকেন্ড। ওমেগা ইউনিট রেডিয়ান পার সেকেন্ড, ইউনিটটা খুব ইম্পর্টেন্ট।
তাহলে এখানে এটাও আমি একটা ফর্মুলা হিসেবে লিখতে পারি, অঙ্কে কাজে লাগবে। এটা কি লিখবো? 5 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, আর একটা কি লেখা যায়? ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। টিটা কি হচ্ছে? টি মানে কি? টাইম পিরিয়ড। ঠিক আছে, যার ইউনিট কি? সেকেন্ড। এই টাইম পিরিয়ড, তারপরে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, ওয়েভলেন্থ, এগুলো আমি আবার একটা মানে ভালো করে পরে আবার একটা দেখিয়ে দিচ্ছি। আপাতত মোটামুটি তো সবাই জানিস, তো আমি একটা ভালো করে ভিডিওতে দেখিয়ে দেবো যে কোনটা কি বলে ডেফিনেশনগুলো। এটা হচ্ছে 6 নম্বর। এবার হচ্ছে কি, আমাদের কারেন্ট ইকুয়েশন বার করতে হবে। ভোল্টেজ ইকুয়েশন বার করে নিয়েছি। ভোল্টেজ ইকুয়েশন কি এসছে? ইটি ইকুয়াল টু, আচ্ছা এটা এখন ইটির জায়গায় আমি ভিটি লিখছি, ভিএম সাইন ওমেগা টি। এটা হচ্ছে আমার ভোল্টেজ ইকুয়েশন। আচ্ছা ভিএম ইকুয়াল টু কি? 2 পাই এফ এন ফাই এম। এইভাবে মুখস্থই রাখবে, কারণ এটা আমাদের সবসময় মেশিনেও কাজে লাগবে। ট্রান্সফরমার বল, অল্টারনেটর বল, ঠিক আছে, সব জায়গায় এই ফর্মটা কাজে লাগবে। তো এটা মুখস্থ রাখবে, 2 পাই এফ এন, 2 পাই এফ এন ফাই এম, 2 পাই এফ এন ফাই এম। ঠিক আছে, যাই হোক, তো 2 পাইকে আমরা কি লিখতে পারি? 4.44 এফ এন ফাই এম। আমরা ভিএম ইকুয়াল টু কি লিখতে পারি? এই যে এটা হলো ভিএম, ভিএম ইকুয়াল টু কি লিখতে পারি? 4.44 এফ ফাই এম। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন। মেশিনের বিভিন্ন রকম প্রবলেমে আমরা সলভ করতে মানে পাবো, এটা অ্যাপ্লাই করতে হবে। তাই আমি আজকে ডেরাইভ করে দেখালাম। ঠিক আছে, কি করে এটা আসছে। Vm equal to 4.44 f n phi m। f হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি, n হচ্ছে নাম্বার অফ টার্নস। ঠিক আছে, নাম্বার অফ টার্নস মানে একটা কয়েলে কতগুলো টার্ন রয়েছে। phi m হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স লিংকেজ, যখন কয়েলটা ঘুরছে ম্যাক্সিমাম ফ্লাক্স লিংকেজ। ঠিক আছে, phi 4.44 মানে 2 ইনটু পাই করলে এটা আসে। ঠিক আছে, তাহলে এটাকে আমি কি বলতে পারি? 7 নম্বর ইকুয়েশন। ওকে, আচ্ছা এটাকে মুছে দিয়ে পড়া তো। তাহলে ভিটি ইকুয়াল টু কি এলো? ভিটি ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি অথবা 4.44 এফ এন ফাই এম সাইন ওমেগা টি। ঠিক আছে, এটা মানেটা কি হচ্ছে? আমি তো ফাই এর কার্ভ এঁকে দেখালাম, কস আসছে, এটা কি সাইন আসছে। তাহলে এরকম সাইন কার্ভ কিরকম হয়? এটা সাইন, এদিকে কি যাচ্ছে? থিটা বা ওমেগা টি এদিকে যাচ্ছে, এদিকে কি? ম্যাগনিটিউড। ঠিক আছে, যখন জিরো, যখন আমি এটা জিরো বসাবো, থিটা ইকুয়াল টু জিরো বসাবো, তখন সাইন কত? জিরো, মানে পুরোটা জিরো, তার মানে আমার এটা জিরো হয়ে যাচ্ছে। যখন আমি ওমেগা টি ইকুয়াল টু 90 বসাবো বা থিটা ইকুয়াল টু 90 বসাবো, তখন কত হচ্ছে? আমার ভিএম আসছে, তাই তো? এই ভিএম এর ভ্যালুটাই কত? এইটা 4.44 এফ এন ফাই এম, এই ভিএম এর ভ্যালু এইটা। ঠিক আছে, যখন আমি এটাকে আবার 180 বসাবো, তখন আবার এটা জিরো, 270 বসালে নেগেটিভ দিকে আসবে, নেগেটিভ ভিএম। আর 360 বসালে আবার জিরো, সাইন 360 কত হয়? জিরো হয়, তাহলে আবার এখানে জিরো হলো। তাই হচ্ছে সাইন কার্ভ। ঠিক আছে, আর এখানে যদি আমি ফ্লাক্সটা আঁকতে চাই, ফ্লাক্সটা কিরকম ছিল? কস কার্ভ ছিল। ফ্লাক্সটা ছিল এরকম, এটা হচ্ছে 90। এটা হচ্ছে কি আমার ফ্লাক্সের কার্ভ ফাই টি, আর এটা হচ্ছে কি আমার ভোল্টেজের কার্ভ ভিটি। তাহলে দেখ এখানে একটা ব্যাপার আছে বোঝা। দেখ এটা আবার এবার কনসেপ্ট হচ্ছে ল্যাগ আর লিডের কনসেপ্ট। ল্যাগ আর লিড, ঠিক আছে, দুটো ভোল্টেজ যাচ্ছে পাশাপাশি বা তিনটে ভোল্টেজ যাচ্ছে পাশাপাশি। ঠিক আছে, কিন্তু তারা একটা টাইমে কিন্তু জিরো হচ্ছে না।
বা একটা টাইমে তারা ম্যাক্সিমাম হচ্ছে না, আগে পরে ম্যাক্সিমাম হচ্ছে, কেউ আগে হচ্ছে কেউ পরে হচ্ছে। যখন কেউ আগে ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে তখন তাকে বলবো আমরা লিড, ঠিক আছে। আর যখন পরে ম্যাক্সিমাম হচ্ছে তখন আমরা তাকে বলবো ল্যাগ, ঠিক আছে। তো এক্ষেত্রে যদি ফাইটিকে ধরি, ফাইটি ফাইটি এখানে ম্যাক্সিমামটা কোথায় হচ্ছে, ফাইটি শুরু হচ্ছে এখান থেকে, ম্যাক্সিমামটা কোথায় হচ্ছে, প্রথম ম্যাক্সিমাম কোথায় হচ্ছে এইখানে, প্রথম ম্যাক্সিমাম হচ্ছে এইটা, ওকে। আর যখন সাইন শুরু হচ্ছে এইখানে, প্রথম ম্যাক্সিমাম কোথায় হচ্ছে এইখানে, এটা হচ্ছে প্রথম ম্যাক্সিমাম সাইনে, মানে ভোল্টেজের প্রথম ম্যাক্সিমাম এটা আর ফ্লাক্সের প্রথম ম্যাক্সিমাম এটা। তাহলে আমরা কি বলতে পারি, ফ্লাক্সের প্রথম ম্যাক্সিমামটা ভোল্টেজের আগে হচ্ছে, বা ভোল্টেজের প্রথম ম্যাক্সিমামটা ফ্লাক্সের পরে হচ্ছে। কত পরে হচ্ছে, 90, এই যে গ্যাপটা কত, 90। তাহলে ফ্লাক্সের থেকে ভোল্টেজ সবসময় 90 পিছিয়ে আছে, 90 ফেজ অ্যাঙ্গেল পিছিয়ে আছে, বা 90 সবসময় ল্যাগ করছে। ফ্লাক্সের থেকে ভোল্টেজ সবসময় 90 ল্যাগ করছে, অথবা ভোল্টেজ ফ্লাক্সকে সবসময় ফ্লাক্সের থেকে ভোল্টেজ সবসময় ল্যাগ করছে, অথবা ফ্লাক্স ভোল্টেজকে সবসময় 90 তে লিড করছে। মানে ফ্লাক্সের থেকে ভোল্টেজ সবসময় 90 তে ল্যাগ করছে, বা ভোল্টেজ পিছিয়ে আছে ফ্লাক্সের থেকে, অথবা ফ্লাক্স সবসময় ভোল্টেজের থেকে 90 এগিয়ে আছে বা লিড করছে, যে কোনো একটা ভাষায় বলতে পারে, ঠিক আছে। এবার আমি ব্যাপারটা কি, এটা কসে এঁকেছি, এটা সাইনে এঁকেছি, তাহলে বোঝা যাচ্ছে না। যদি আমি আরেকটু ভাই ইলাবোরেট করি, ফাই টি ইকুয়াল টু কি আসছে, ফাই এম কস ওমেগা টি, ভিটি ইকুয়াল টু কি আসছে, ভিএম সাইন ওমেগা টি। একে কি লেখা যায়, ভিএম সাইন ওমেগা টি মাইনাস 90, সরি কস ওমেগা টি মাইনাস 90 লেখা যায় তো। তাহলে দেখ, এটা আমার কসে আছে, এটা আমার কসে আছে, এটা আমার কসে আছে, তাহলে এবার তুলনা করতে কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। তাহলে এটুকু বোঝা যাচ্ছে যে ফাই কে ভোল্টেজ সবসময় 90 তে ল্যাগ করছে। মাইনাস সাইন মানে কি, মাইনাস সাইন সবসময় বোঝায় কি ল্যাগ, আর প্লাস সাইন সবসময় কি বোঝায়, লিড, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি মাইনাস, কে মাইনাস, ভোল্টেজ মাইনাস, কি বেস কোনটা, এটা আমার বেস, এখানে কি, এখানে কিছুই নেই, জিরো, ঠিক আছে। তো এর থেকে এটা মাইনাস, তার মানে ভোল্টেজ মাইনাস হচ্ছে কত, মাইনাস 90, তার মানে কি ল্যাগ। তাহলে ভোল্টেজ ল্যাগস ফ্লাক্স বাই 90 ডিগ্রি। ইকুয়েশন দিয়েও পাচ্ছি আমরা, ইকুয়েশন দিয়েও পেলাম, আবার এটা দিয়েও পেলাম, সেম, ঠিক আছে। ইকুয়েশন দিয়ে আমরা এটা বুঝলাম, আমরা ছবি দিয়েও বুঝলাম, হয়ে গেল। এবার কি, এবার আমরা একটা ফেজার ডায়াগ্রাম আঁকি। ফেজার ডায়াগ্রাম মানে কি, ফেজার ডায়াগ্রামের মাধ্যমে আমরা এটা এঁকেছিলাম, এখানে ভোল্টেজ সাইন কার্ভ বা কস কার্ভ, সেগুলো কার্ভের মাধ্যমে দেখা। এই ফেজার ডায়াগ্রামের মাধ্যমে কি, ফেজার ডায়াগ্রাম সবসময় কি আরএমএস ভ্যালুতে আঁকা হয়, ঠিক আছে। যে কোনো ফেজার ডায়াগ্রাম সবসময় আরএমএস ভ্যালুতে আঁকা হয়, যদি না পার্টিকুলারলি কোনো কোশ্চেনে বলে দেয় যে ম্যাক্সিমাম ভ্যালু নিয়ে ফেজার ডায়াগ্রাম আঁকো, সেটা যদি না বলে দেয় তাহলে আমরা সবসময় কি আরএমএস ভ্যালু নিয়ে ফেজার ডায়াগ্রাম আঁকবো, ঠিক আছে। আরএমএস ভ্যালু কি, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ভ্যালু তো অলরেডি বলেছি, আরএমএস ভ্যালু কি সেটা আমি পরে বলবো। এটুকু জায়গাটা ফেজার ডায়াগ্রাম সবসময় আরএমএস ভ্যালুর উপর আঁকা হয়, ঠিক আছে। আমরা এটা এখানে এঁকেছিলাম, সেটা হচ্ছে সাইন বা কস কার্ভের রিপ্রেজেন্টেশন, পরে এটা লিখলাম সেটা হচ্ছে কি ইকুয়েশনের রিপ্রেজেন্টেশন, সেই জিনিসটাকে আমরা ফেজার ডায়াগ্রাম হিসেবে আঁকবো। তাহলে আমাদের রিপ্রেজেন্টেশনের মোট তিন ধরনের হয়, একটা কার্ভ হিসাবে, একটা ইকুয়েশন হিসাবে, একটা ফেজার ডায়াগ্রাম হিসাবে। ফেজার ডায়াগ্রাম কি, ফেজার ডায়াগ্রাম কি, আমাদের এটা এটা ইকুয়েশন হচ্ছে এটা, এক মিনিট, ফাই এর ইকুয়েশন হচ্ছে এটা, ভোল্টেজ ইকুয়েশন হচ্ছে এটা, ঠিক আছে। ভোল্টেজকে আমরা একটু আগে কি দেখলাম, ভিটি ইকুয়াল টু ভিএম কস ওমেগা টি মাইনাস 90, এটা আমি দেখতে আগে দেখলাম, ঠিক আছে। তো এটাকে আমি ফাইটাকে বেস ধরছি, যে আমার বেস, ঠিক আছে। এখানে কি ফাই এম, ফাই এমটা বোঝানোর জন্য এখানে বোঝাচ্ছি, ফাই এমটা এখানে বোঝাচ্ছে, ঠিক আছে। ব্র্যাকেট দিতে হবে না, নরমাল ফাই, মানে কি
এটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে এটা কোনো অ্যাঙ্গেল নেই, এটা কোনো অ্যাঙ্গেল নেই, 0 মানে 90 ডিগ্রি এগোনো পেছনো, থিটা অ্যাঙ্গেল এগোনো পেছনো কিছু নেই, এটা 0, মানে একদম আমার এটা রেফারেন্স, এটাই কি বলবো আমরা, রেফারেন্স, যেটা কি নাকি 0 ডিগ্রি অ্যাঙ্গেল, এই লাইনটা কি 0 ডিগ্রি, ঠিক আছে, 0 ডিগ্রি রয়েছে। এবার কি ভোল্টেজ কি 90 ডিগ্রি পিছিয়ে আছে, ভোল্টেজটা আমরা তাহলে কি আঁকবো, 90 ডিগ্রিতে না পিছিয়ে আছে, এটা আমার ভোল্টেজ ভি এম, কত ডিগ্রিতে পিছিয়ে আছে, 90 ডিগ্রিতে, ঠিক আছে। এই দিকে যাওয়া মানে অ্যান্টি ক্লকওয়াইজ যাওয়া মানে কি হচ্ছে, ল্যাগ, ঠিক আছে, বা নেগেটিভ যেগুলো পাবো সব অ্যান্টি ক্লকওয়াইজ যাবো, আর ক্লকওয়াইজ যাওয়া মানে কি, লিড, ঠিক আছে। তো আমরা এটাকে কনভেনশন করে নিই, ফিজিক্স ম্যাথ সব জায়গায় এই কনভেনশনই করা হয়, যখন একটু ভুল বলে দিলাম, যখন ক্লকওয়াইজ যাবো, এটা হচ্ছে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ গেলে কি হচ্ছে, ল্যাগ হচ্ছে, নেগেটিভ হচ্ছে, নেগেটিভ ফেজ অ্যাঙ্গেল মানে ল্যাগ হচ্ছে, তাই ক্লকওয়াইজ যাচ্ছে। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি হচ্ছে, আমার পজিটিভ অথবা লিড হচ্ছে, তো লিড বললে সবসময় এদিকে যাবো, আর ল্যাগ বললে সবসময় তলার দিকে নামবো, তাহলে ফাইকে সবসময় ভোল্টেজ ল্যাগ করছে, কত ডিগ্রিতে ল্যাগ করছে, 90 ডিগ্রিতে, ঠিক আছে। যদি এরকম হতো, যদি এরকম হতো, এই ফাইকে ভোল্টেজ সবসময় এইভাবে ভোল্টেজ, এটা আমি নাম দিলাম V12, এটা হলো থিটা, থিটা 1, তো এটা মানে হতো ফাইকে সবসময় ভোল্টেজ থিটা 1 ডিগ্রিতে ল্যাগ করছে। যদি এটা এরকম হতো থিটা 2, এটা মানে কি V2 নাম দিলাম, তাহলে ভোল্টেজ সবসময় ফাইকে থিটা 2 ডিগ্রিতে লিড করছে, ঠিক আছে। তাহলে এই V1 এর ইকুয়েশনটা কি হবে বলতো, এটাকে আমরা কাজ করি, এটা Vm1 দিয়ে দিই, আর এটা কি Vm2, তাহলে V1 এর V1 এর ইকুয়েশনটা কি হবে, V1 Vm1, ঠিক আছে, cos দিয়ে লিখবো, কারণ আমার ফাইটা কি cos এ আছে, তাহলে cos দিয়ে লিখবো, cos কি ওমেগা টি মাইনাস থিটা 1, মাইনাস মানে ল্যাগ করছে, এটা কি ল্যাগ করছে, তাই মাইনাস থিটা 1, ঠিক আছে। আর V2 এর ইকুয়েশন কি হবে, Vm2 মানে এটা Vm2 cos দিয়ে লিখবো ওমেগা টি, এটা কি লিড করছে, লিড মানে কি প্লাস, তাহলে থিটা 2, এই হচ্ছে তার ইকুয়েশন। তাহলে আমরা ইকুয়েশন দেখো এইভাবেই বলতে পারি, cos যেহেতু আমার বেস, ফাই যেহেতু বেস নিয়েছি, cos এর রেসপেক্টে ওমেগা টি মাইনাস ফাই 1, মাইনাস ওমেগা টি থেকে ফাই 1, ওমেগা টি 0, তাই তার থেকে ফাই 1 ফাই 1 থিটা 1 তলায় নামছে বা ল্যাগ করছে, আর V2 মানে এটা ওমেগা টি প্লাস থিটা 2 উপরে যাচ্ছে, তাহলে লিড হচ্ছে, তাহলে লিড মানে প্লাস বোঝাচ্ছে, আর ল্যাগ মানে মাইনাস বোঝাচ্ছে, ওকে। যাই হোক, তো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ফাই আর ভিটি, ঠিক আছে, এগুলো তো শেখানোর জন্য বলে দিলাম। আমার তাহলে ফেজার ডায়াগ্রাম কি হলো, এটা হচ্ছে ফাই এম, আর এটা হচ্ছে কি ভিএম 90 ডিগ্রি, ঠিক আছে, এটা মানে হচ্ছে ল্যাগ, ওকে, এটুকু বোঝা গেল। তাহলে তিনটে রিপ্রেজেন্টেশন দিয়ে আমরা শিখে নিলাম। এবার আসছে কি কারেন্টের ইকুয়েশন, ঠিক আছে। কারেন্টের ইকুয়েশন সবসময় ডিপেন্ড করছে কার উপরে, কারেন্ট সবসময় ডিপেন্ড করছে কি যে লোডের উপরে, যদি লোড না থাকে তাহলে কি কারেন্ট থাকবে না, মানে আমরা যেটা এখন এখানে পেলাম, তাহলে আমরা অ্যাকচুয়ালি কি পেলাম এখানে, মানে আমরা যদি ছবি দিয়ে আঁকতে চাই তাহলে কি করে বুঝি, এটা আমার কয়েল ছিল, ঠিক আছে, এর সঙ্গে সাপোজ আরো অনেক কয়েল আছে, অনেক কয়েল আছে, ঠিক আছে, অনেক কয়েল আছে, ঠিক আছে। তো এদের অ্যাক্রসে যদি আমি দুখানা টার্মিনাল লাগে, এদের সবকটাকে একসঙ্গে নিয়ে একটা টার্মিনাল লাগে, সেটা আমি তার অ্যাক্রসে কি পাবো, ইএমএফ পেলাম, যেটা হচ্ছে ই, বা আমরা এটাকে ভিটি বলছি, এর অ্যাক্রসে আমরা কি ভিটি পেলাম। তাহলে আমার এখানে এন ছিল, এখানে এস ছিল, ঠিক আছে, আমার ফ্লাক্স এখান থেকে এদিকে যাচ্ছিল, ঠিক আছে, কয়েলটা এভাবে ঘুরছিল, ঠিক আছে। এখন কি কয়েলের মধ্যে দিয়ে ঘোরার ফলে কি এফ ইনডিউস হওয়ার ফলে কি আমি এর একপাশে ভোল্টেজ পেলাম, ভিটি পেলাম, প্লাস মাইনাস সাইন দিয়ে দেখা হচ্ছে, এটা চেঞ্জেস হচ্ছে,
প্লাস মাইনাস সাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এখানে প্লাস এখানে মাইনাস হতে হবে, ঠিক আছে। এটা সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। বা প্লাস মাইনাস হচ্ছে এই পয়েন্টটা এই পয়েন্টটা যখন এখানে আছে তখন প্লাস প্লাস, যখন এই পয়েন্টটা এদিকে চলে যাচ্ছে তখন ওর মধ্যে কি হচ্ছে মাইনাস প্লাস, ঠিক আছে। যখন এই পয়েন্টটা, আমি একটু ভালো করে আঁকি অন্য কালি দিয়ে, তাহলে বুঝতে সুবিধা হবে। যখন আমার এই পয়েন্টটা এখানে রয়েছে তখন আমার প্লাস সরি যখন আমার এই পয়েন্টটা এখানে রয়েছে এ পয়েন্টটা, তখন আমি কি পাচ্ছি প্লাস ভিটি, ঠিক আছে, এর রেসপেক্টে। আবার যখন এই পয়েন্টটা এখানে চলে যাচ্ছে, এই পয়েন্টটা যখন এ ড্যাশ হয়ে এখানে আসছে, ঠিক আছে, তখন আমি কি পাচ্ছি এর আক্রসে প্লাস মাইনাস ভিটি, ঠিক আছে। তাহলে এ পয়েন্টে বসে আমি কি দেখতে পাচ্ছি, এ পয়েন্টে বসে প্রথমে আমি দেখছি প্লাস পাচ্ছি, যখন ঘুরে এখানে এলাম তখন জিরো, আবার যখন ঘুরে তলায় চলে গেলাম এখানে যখন ছিলাম তখন প্লাস, ঠিক আছে, যখন এখানে গেলাম তখন জিরো, আবার যখন ঘুরে এখানে এলাম তখন মাইনাস, আবার যখন ঘুরে এলাম জিরো, আবার যখন গেলাম প্লাস। তাহলে এই যে এ পয়েন্টের সময়ের সঙ্গে সঙ্গে এ পয়েন্টের মধ্যে ভোল্টেজ ইনডিউস চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি সেটা কি বলবো এসি ইন নেচার, অল্টারনেটিং ইন নেচার, অল্টারনেট করছে, তাই এইভাবে আমরা অল্টারনেটিং কোয়ান্টিটি পাই, ঠিক আছে। আমরা ডিসি মেশিনের ক্ষেত্রে কি করি, ডিসি মেশিনে আমরা এখানে ডিসি সোর্স দিচ্ছি, এই যে এখানে যে কয়েলটা দিয়েছিলাম না, ডিসি মেশিনে এখানে যে কয়েলটা দিয়েছিলাম, কয়েলটাকে আমি একটা ডিসি সোর্স দিয়ে কানেক্ট করেছিলাম, ঠিক আছে। ডিসি মেশিনের কনসেপ্টটা কি আমরা ইনপুট দেবো ডিসি, এখানে আমরা ডিসি দিচ্ছি, ঠিক আছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি ভেতরে এই জিনিসটা কি বলে, এটাকে আর্মেচার বলে। তা আর্মেচারের ভেতরে তৈরি হচ্ছে সেটা কিন্তু এসি, ঠিক আছে। তা ডিসি মেশিনে আমরা ইনপুট দিচ্ছি ডিসি, কিন্তু রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সের জন্য যেটা ভেতরে তৈরি হচ্ছে সেটা হচ্ছে এসি। তাহলে যদি কেউ জিজ্ঞেস করে ডিসি মেশিনে কি এসি উৎপন্ন হয়, তাহলে হয়, অবশ্যই হয়। সেটা কোথায় হয়, সেটা আর্মেচারের মধ্যে হয়, এবং সেটা এইভাবেই হয়, ওকে। তাহলে আমরা ভেতরে আর্মেচারে এসি তৈরি হয়ে গেল, তাহলে আমরা এটা আবার পাচ্ছি বাইরে, সেটা কি করে, তাহলে ডিসি মেশিন কেন বলছি, তা ডিসি কারেন্টটা পাবো কোথা থেকে, তখন কি হয়, তখন আমাদের এখানে কমিউটেটর সেগমেন্ট বলে একটা ব্যাপার আছে। কমিউটেটর সেগমেন্ট কি করে, ব্রাশের একটা কয়েলের সঙ্গে কমিউটেটর সেগমেন্টটা লাগানোর জন্য মাঝে ব্রাশ লাগানো হয়, কমিউটেটর ব্রাশ কয়েল ব্রাশ তারপর কমিউটেটর সেগমেন্ট। তো তখন কি হচ্ছে, ওটা এমনভাবেই অ্যারেঞ্জমেন্ট করা থাকে, কয়েল যতই ঘুরুক না কেন কমিউটেটর সেগমেন্টের মধ্যে কারেন্ট ফ্লো একই ডাইরেকশনেই হবে, ঠিক আছে। একই ডাইরেকশন মানে কি, কারেন্ট তাহলে ডিসি হয়ে গেল। তাহলে আর্মেচারের ভেতরে এসি উৎপন্ন হলো, কিন্তু বাইরে থেকে আমরা আবার কমিউটেটরটাকে ইউজ করে আমরা বাইরে থেকে আবার ডিসি পেয়ে গেলাম। তো সেটা আমরা যখন মেশিন করবো তখন দেখবো যে এর মধ্যে কি হবে, এসি তো তৈরি হয়ে গেল, দেখিয়ে দিলাম, কিন্তু বাইরে থেকে আমি আবার এসিটাকে ডিসি করে কনভার্ট করে, এসি থেকে ডিসি কনভার্ট করে কারেন্ট নিয়ে নিচ্ছি, ডিসি কারেন্ট, সেটা আমি পরে দেখবো। তো এই কারণে আরেকটা ব্যাপার বলা হয়, তো ডিসি জেনারেটরকে এই কারণে একটা কনভার্টার বলা হয়। কি কনভার্টার বলা হয়, এসি টু ডিসি। এসি টু ডিসি কে বলে, এসি টু ডিসি কাকে বলা হয়, তাকে বলা হয় ইনভার্টার, ঠিক আছে। সরি, এসি টু ডিসি যে করে তাকে বলা হয় রেকটিফায়ার। তাহলে ডিসি জেনারেটর এক ধরনের রেকটিফায়ার, আর ডিসি মোটর কি এক ধরনের ইনভার্টার, ওকে। তাই ডিসি জেনারেটর এক ধরনের রেকটিফায়ার আর ডিসি মোটর এক ধরনের ইনভার্টার। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা খুব আসে, ঠিক আছে। তো যখন মেশিন পড়বো তখন এই ভেতরের জিনিসটা আমি আর বলবো না, এই কারণে আমি এত কিছু করে করে দেখালাম, তখন এই বাইরে থেকে কি করে ডিসি পাচ্ছি সেটা আমি বলবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপাতত আমরা এইটুকু শিখি। এবার যেটা আমি বলতে এসেছিলাম, কারেন্ট দেখবো, কারেন্ট ইকুয়েশন কিসের উপর নির্ভর করে, লোডের উপর। লোড যদি না থাকে, এখানে কারেন্ট নেই, এই কয়েলের মধ্যে কোনো কারেন্ট নেই, শুধু ভোল্টেজ উৎপন্ন হচ্ছে, কারণ ভোল্টেজ হচ্ছে মোর ফান্ডামেন্টাল কারেন্টের থেকে। কারেন্ট তখনই ফ্লো করে যখন লোড থাকে, লোডই নেই তো কারেন্ট কোথা ফ্লো করবে, তাই না। তো সেক্ষেত্রে কি, ভোল্টেজ ভোল্টেজ আমার উৎপন্ন হয়ে গেছে, কারেন্ট তৈরি করতে হয় মানে লোড লাগাতে হবে। লোড কত ধরনের হয়, লোড রেজিস্টিভ হয়, রেজিস্টিভ ইন্ডাকটিভ হয়, পিওর ইন্ডাকটিভ হয়, ক্যাপাসিটিভ হয়, রেজিস্টিভ ক্যাপাসিটিভ হয়, ঠিক আছে। এই এত ধরনের লোড হয়, রেজিস্টিভ ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ সেটাও হয়, ঠিক আছে। তো আমরা আজকের জন্য শুধু রেজিস্টিভই দেখবো, ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ ওগুলো পরে দেখবো, ওকে। তো কি রকম ব্যাপারটা, এত অব্দি ক্লিয়ার। রেজিস্টিভ লোড যখন হচ্ছে, রেজিস্টিভ লোড পিওর রেজিস্টিভ, ঠিক আছে, কোনো ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ কোনো এফেক্ট নেই, বা ওদের কোনো অস্তিত্ব নেই, মানে কি শুধু আর লোড, ঠিক আছে।
সাপোজ আমরা এখানে ডিসি দিচ্ছি, কারণ আমরা তো ডিসি পড়ছি এখন, এটা আর লোড। আচ্ছা, এর মধ্যে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা কি? আই এল। ঠিক আছে, এর মধ্যে কি তৈরি হয়েছে? ভিটি তৈরি হয়েছে, এর মধ্যে কারেন্টটা আইটি তৈরি হয়েছে। তাহলে আইটি ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? ভিটি বাই আর, তাই তো? ভিটির জায়গায় কি লিখতে পারি? ভিএম সাইন ওমেগা টি বাই আর। ঠিক আছে, তাহলে ভিএম বাই আর সাইন ওমেগা টি হচ্ছে আইটি, অথবা এটাকে কি লিখতে পারি? আইএম সাইন ওমেগা টি। তাহলে রেজিস্টিভ লোডের ক্ষেত্রে কি হচ্ছে? আমরা এরকম একটা ইকুয়েশন পাচ্ছি, যেটা আমরা কি লিখতে পারি? এখানে কত কি লিখেছিলাম? যাই হোক 7 8 কিছু একটা, পরে দেখে নিবি কত কি লিখেছিলাম। এই একটা ইকুয়েশন লিখতে পারি। ঠিক আছে, যেখানে আর একটা কি লেখা যায়? আইএম মানে কি? আইএম হচ্ছে ভিএম বাই আর। ভিএম কত ছিল? 4.44 এফ এন ফাই এম বাই আর। ওকে, তাহলে এটা হচ্ছে আমার আইএম এর ভ্যালু, এটা হচ্ছে আমার আইএম এর ভ্যালু। ওকে, তাহলে আচ্ছা, এর যে ফেজ ডিফারেন্স, এটা কি? এটা কত আসছে? আইএম কস ওমেগা টি মাইনাস 90, এটাও একই। আইটি ইকুয়াল টু কত আসছে? এটা ফর রেজিস্টিভ লোড, ফর আর লোড অনলি। ঠিক আছে, তাহলে আর লোড অনলি ক্ষেত্রে এটা আসবে। যদি রেজিস্টিভ ইন্ডাকটিভ হয়, শুধু ইন্ডাকটিভ হয়, তখন চেঞ্জ হয়ে যাবে। তো রেজিস্টিভ লোডের ক্ষেত্রেই আমার কারেন্ট আসবে, কারেন্টের ইকুয়েশনটা আসবে। কারেন্ট কি লোডের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়, লোডের জন্যই কারেন্ট আসে। তো এটা কি করব? এর একটা ফেজার ডায়াগ্রাম দেখে নিই। আর লোড ছিল, আমরা ফ্লাক্সের কার্ভ কেমন দেখেছিলাম? ফ্লাক্স এরকম, ঠিক আছে, কসের কার্ভ ফ্লাক্স। সাইন কার্ভ কেমন দেখেছিলাম? এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে সাইন কার্ভ। এটা আমি কি ভিটি, আর এটা কি ফাই টি। ঠিক আছে, আর কারেন্টের কার্ভ কি দেখলাম? কারেন্ট সে একই ছিল। কারেন্ট ইকুয়েশন কি ছিল? এটাই ছিল কারেন্ট ইকুয়েশন। এটাও কি ফ্লাক্স কে ফ্লাক্স কস ওমেগা টি, কারেন্ট কস ওমেগা টি মাইনাস 90। কারেন্টও তাহলে ফ্লাক্স কে 90 ডিগ্রিতে ল্যাগ করছে। তাহলে আমার এখানে ফ্লাক্স, এটা আমার জিরো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে 90 ডিগ্রি এটা ল্যাগ করবে, তাহলে এরও ইকুয়েশন এটাই হবে। এরকম যাবে, এটা আমার আইটি হবে। ঠিক আছে, ব্যাস এইভাবে আমার সমস্ত ডায়াগ্রাম হলো, যেখানে দুজনই 90 ডিগ্রিতে ল্যাগ করছে। এটা পিক কোথায় আসছে? এটার সঙ্গে 90 ডিগ্রিতে। ঠিক আছে, এটারও পিক আসছে 90 ডিগ্রিতে। ঠিক আছে, এটার পিক কোথায় আসছে? এখানে পিক আসবে 0 ডিগ্রিতে পিক আসছে। তাহলে এদের মধ্যে ফেজ ডিফারেন্স কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে বলতে পারি ফ্লাক্সকে কারেন্ট এবং ভোল্টেজ দুটোই 90 ডিগ্রিতে ল্যাগ করছে। এখন যদি কেউ বলে ফ্লাক্স কারেন্ট আর ভোল্টেজের মধ্যে তাহলে ফেজ ডিফারেন্স কত হলো? কত হলো? 0। কারেন্ট আর ভোল্টেজের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই, তারা একই সঙ্গে চলছে। ভ্যালুটা একটু উপর নিচে হতে পারে, কারণ ভোল্টেজকে 8 দিয়ে ভাগ করা ফলে কারেন্টের ভ্যালু একটু কমে গেছে, কিন্তু তো মানে কিন্তু তাদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই। তাহলে যদি ফেজার ডায়াগ্রাম আঁকি তাহলে কি আঁকবো? ক্লিয়ার এই ড্রয়িংটা?
এটা সবটা কিন্তু আর লোডের জন্য, অন্য কোনো লোড নয়। তো এই ফেজার ডায়াগ্রাম আঁকি। ফাইভ আঁকলাম। ভোল্টেজ কি দেখেছিলাম, ল্যাগ করছিল 90 ডিগ্রিতে, তো কারেন্টও তো ল্যাগ করছে, কারেন্ট এটাই হবে আইটি 90 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে আমাদের ফেজার ডায়াগ্রাম। ওকে, তো এই হচ্ছে আমাদের এসি বেসিক। তো আমরা কিভাবে, আমরা তাহলে হচ্ছে কি দেখলাম, ফ্লাক্স তো জেনারেট হচ্ছে ডিসি সোর্স দিয়ে এন আর এস করে। যখন একটা কয়েল ঘুরছে তখন তার মধ্যে কি হবে, অল্টারনেটিভ ফ্লাক্স জেনারেট হচ্ছে, আমরা দেখলাম এইটা দিয়ে। তারপরে যখন এন নাম্বার অফ টার্নস নিলাম, আমরা একটা কয়েল নিলাম, তার জন্য আমার ফ্লাক্স হলো, ফ্লাক্স লিঙ্কে যেতে সাই এলো। তারপর যখন আমরা ওই এন নাম্বার অফ টার্নসের মধ্যে কত ভোল্টেজ ইনক্রিজ হচ্ছে দেখলাম, তখন আমরা ক্যালকুলেশন করে আমরা এইটা বার করলাম, এটা অথবা এটা বার করলাম। তো এটার সঙ্গে ফ্লাক্সের তুলনা করে আমরা ফেজার ডায়াগ্রাম আঁকলাম, বা আমরা ইয়ের ডায়াগ্রাম আঁকলাম, মানে ওয়েভ ফর্ম ডায়াগ্রাম আঁকলাম। একে দেখলাম কি ফ্লাক্সকে সবসময় ভোল্টেজ 90 ডিগ্রিতে ল্যাগ করে, ভালো ব্যাপার। এবার যখন আমরা লোড নিলাম, লোড না নিলে কারেন্ট ফ্লো করবে না, তাই লোড নিতে হবে। তো লোড নিলাম কি, আর লোড নিলাম, পিওর রেজিস্টিভ লোড নিলাম। সেক্ষেত্রে কারেন্টের ইকুয়েশন ডিরাইভ করে আমরা দেখলাম যে কারেন্টও ভোল্টেজের মতোই ফ্লাক্সকে 90 ডিগ্রিতে ল্যাগ করে। তাই ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স কত, জিরো হয়ে গেল। ঠিক আছে। আর একটা জিনিস কি, যেটা ইম্পর্টেন্ট সব থেকে, সেটা হচ্ছে ডিসি সোর্স আমরা বাইরে দিলাম, এনআরএস করে ডিসি সোর্স দেওয়া সত্ত্বেও যেটা আর্মেচারের মধ্যে বা কয়েলের মধ্যে যেটা জেনারেট হচ্ছে, সেটা সবসময় এসি বা অল্টারনেটিং কোয়ান্টিটি। ঠিক আছে। আবার যখন ডিসি মেশিনের ক্ষেত্রে এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। জেনারেটরের জন্য আমরা যখন এক্সট্রা কমিউটার লাগবো, বা জেনারেটর মোটরের ক্ষেত্রে কি হয়, যে আমরা যখন জেনারেটরের জন্য সাপোজ কারেন্ট যখন বাইরে বার করতে চাইবো ডিসি হিসাবে, কারণ জেনারেটর ডিসি কারেন্ট চাই, ঠিক আছে, তার জন্য কমিউটার ব্রাশ সেগমেন্ট লাগাবো। এরকম ব্রাশ আর কমিউটার সেগমেন্ট লাগিয়ে কয়েলটার সাথে কানেক্ট করবো, করে কমিউটারটাকে এমনভাবে ঘোরাবো বা এমনভাবে ফিক্স করবো, কমিউটার কোনো ঘোরে না, কমিউটার ফিক্স থাকে, যে আমরা কারেন্ট সবসময় ডিসি পাই। সেক্ষেত্রে জেনারেটরের ক্ষেত্রে কি ডিসি কারেন্ট পাচ্ছি, জেনারেটর কি বলবো আমরা, এসি থেকে ডিসি হচ্ছে, তার মানে রেকটিফায়ার। আর মোটর কি বলবো, ডিসি থেকে এসি হচ্ছে, মানে ইনভার্টার। এই হচ্ছে ইম্পর্টেন্ট কনসেপ্ট। কিভাবে এসি থেকে ডিসি, ডিসি থেকে এসি হচ্ছে, সেটা আমরা মেশিনে যখন পড়বো তখন দেখবো। আপাতত আমরা যখন বেসিক সার্কিট পড়ছি, তো আমরা ওটা বেসিক পড়বো না, আমরা এটা পড়বো। এবার এটার সঙ্গে কন্টিনিউশন করবো। পরের দিন আমরা আরএমএস ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু, পিক ফ্যাক্টর, ফর্ম ফ্যাক্টর, এইসব জিনিসগুলো কাকে কি বলে একটা অঙ্ক করবো। ঠিক আছে। এইটা খুব ভালো করে খাতা একটা নোট করে রাখ, কোনো কনসেপ্টে অসুবিধা হলে ভিডিওটা বারবার শোন, দেখবি ক্লিয়ার হয়ে যাবে। আজকে এই অবধি থাক।